আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। এবার ঢাকায় সমাবেশের ডাক সাতপন্থীদের। এদিকে কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে কি আওয়ামী লীগ? এবং সর্বশেষ জানাবো মাহফুজ আলমের শপথ ভঙ্গের বিষয়ে তীব্র সমালোচনা মাসুদ কামালের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করবে পারবেন তিনি। বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের টানাপোড়েনের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইউলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনূস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন, কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতা এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গত 5 নভেম্বর ট্রাম্পের জয়ের পরেই তাকে শুভেচ্ছা জানান প্রফেসর ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি মুখিয়ে আছেন। 2016 সালে থেকেই ট্রাম্প এবং ইউনূসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। ওই বছর ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর কঠোর সমালোচনা করেছিলেন ডক্টর ইউনূস। ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন এবং তার জয় তাকে এতটাই আঘাত করেছে যে তিনি কথা বলতে পারছেন না। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন, আগেকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয়। ডক্টর ইউনূস এখন 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস খুবই বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেছেন, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুমিনুর হক খসরু বলেছেন, 2016 সালে হিলারি ক্লিনটনকে ইউনূস যে ডোনেশন দিয়েছিলেন সেটি ট্রাম্প ইউনূসের সম্পর্ক জটিল করেছে। তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র, যেমন ব্যবসা, উন্নয়ন ও প্রযুক্তিতে ভালো সম্পর্ক বজায় রেখেছে। এই বিশ্লেষক বলেছেন, ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও বৃদ্ধি করবে, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। তার মতে, নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত নির্বাচনী প্রচারের অংশ ছিল। এই বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের উচিত একজন লবিস্ট নিয়োগ করা, যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন প্রতিনিধিদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবেন। গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টিকে বর্বরোচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি হিন্দু আমেরিকানদের রক্ষার কথা বলেন। ঢাকায় সমাবেশের ডাক সাতপন্থীদের। জুবাইরপন্থীদের পর এবার রাজধানী ঢাকার সারওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। এর আগে লাখো মুসল্লির জমায়েত নিয়ে কাকরাইল মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে এই ঘোষণা দেন সাদ কান্ধলভির অনুসারীরা। নামাজ শেষে মোনাজাতের পর অবস্থান ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যান মুসল্লিরা। এদিকে সাতপন্থীদের জামায়াতকে ঘিরে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে সাতপন্থীরা কাকরাইল মসজিদ এলাকায় আসতে শুরু করেন। আস্তে আস্তে তাদের জামায়াত বড় হতে থাকে। দুপুর 12টার আগে লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল, বিজয়নগর, হাইকোর্ট, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন সহ আশপাশের এলাকা। তবে নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।
আগে থেকেই তাবলিগ জামায়াতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাদপন্থীরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। সেই অনুযায়ী সকাল ৮টার দিকে তারা মসজিদে প্রবেশ করেন। এদিকে ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ। তবলিগ জামায়াতের দুপক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল ২ সপ্তাহ থাকবেন মাওলানা সাদপন্থীরা আর ৪ সপ্তাহ থাকবেন মাওলানা জুবায়েরপন্থীরা। সেই নিয়ম অনুযায়ী শুক্রবার সাদপন্থীরা কাকরাইল মসজিদে অবস্থান নেন। রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুম আলম যুগান্তরকে বলেন, এখন ২ সপ্তাহ অবস্থান করবেন সাদপন্থীরা। সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কেন্দ্র করে তবলিগের ২ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। ২ গ্রুপটি পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। সাদপন্থীরা বলেছেন, শুক্রবার তাদের অবস্থানে যদি কেউ বাধা দেয় ও কোনো ঝামেলা হয়, এর দায়ভার জুবায়েরপন্থীদের নিতে হবে। নিয়ম অনুযায়ী শুক্রবার সাদপন্থীদের কাকরাইল মসজিদে অবস্থানের কথা থাকলেও কয়েকদিন আগে জুবায়েরপন্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, কাকরাইল মসজিদ শুধুমাত্র জুবায়েরপন্থীদের জন্য। এই কথার পরিপ্রেক্ষিতে মাওলানা সাদপন্থীরা বৃহৎ পরিসরে জুম্মার নামাজ আদায় ও দোয়ার আয়োজন করেন। সেই সঙ্গে আগামী ২ সপ্তাহ কাকরাইল মসজিদ অবস্থানের জন্য বড় ধরনের জামায়াত করেন। এদিকে কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ার মাওলানা জুবায়ের অনুসারীরা সকালে মসজিদের অবস্থান থেকে সরে যান। সাদ অনুসারীদের এটি হবে সবথেকে বড় জামায়াত। খুতবার বক্তব্য এমনটাই জানিয়েছিলেন নামাজের ইমাম। পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। এই সময় আগামী ৭ ডিসেম্বর বড় মজমার ঘোষণা দিয়ে ইমাম জানান, দেশ বিদেশের হজরতরা আসবেন সে মজমায়। আলোচনা হবে তো তাবলিগ জামায়াতের মেহনত ও সমসাময়িক বিষয়ে। এর আগে এদিন সকালে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জানা যায়, ২০১৭ সালের নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশের রূপ নেয়। সেদিন কাকরাইলের দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয়, চরম বিরোধ সৃষ্টি হওয়ার গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশের জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা ২ সপ্তাহ ধরে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থীরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার সময়ে জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুপক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে। কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে কি আওয়ামী লীগ? বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানো ৩ মাস পরও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনো ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসন আমলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। হিসেবে বলেছে, বন্দুক যুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত ১,৯২৬ জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর বাইরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের কেউ কেউ শেখ হাসিনা পতনের পর এখনো ফিরেও আসছেন। যদিও গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের এখনো কোনো সন্ধান পায়নি পরিবার। এর বাইরে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, বিদেশে বিপুল অর্থ পাচার সহ আরও অনেক অভিযোগ সামনে এসেছে। তবুও দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগ বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ক্রমে নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। তবে এসবের মধ্য দিয়ে আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকাতেও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা করছে শীর্ষ নেতাদের কেউ স্পষ্ট করে কিছু বলেনি, বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনো যে হতাশা, অসন্তোষ দেখা যাচ্ছে, সেটি সামনে আরো বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন তারা। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটি তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, এর মাধ্যমে তারা দেশের নেতাকর্মীদের আরো বিপদের মুখে ফেলছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, সরকার ব্যর্থ হলে নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।